এনট্রপি মানে কি? এনট্রপি হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, যার মানে হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন। তো আমরা যখন কোনো একটা সিস্টেমের মলিকুলার মোশন বা আণবিক গতি র্যান্ডমনেস বা ডিসঅর্ডারনেস মেজার করি, এরকম মেজার করলে আমরা যে জিনিসটা পাই সেটা আসলে এনট্রপি। দ্যাট মিন্স কোনো একটা সিস্টেম কত বেশি বিশৃঙ্খল সেটা মেজার করার নামই হচ্ছে এনট্রপি মেজার করা। ঠিক আছে, কোন একটা সিস্টেম যত বেশি বিশৃঙ্খল হবে দ্যাট মিন্স তার এনট্রপি কি হবে, তত বেশি হবে। এনট্রপি সম্পর্কে বলা হয় এনট্রপি ইজ দা রিয়াল ফিজিক্যাল থার্মাল প্রপার্টি অফ এ সিস্টেম। এনট্রপি হচ্ছে একটা সিস্টেমের একটা ফিজিক্যাল থার্মাল প্রপার্টি, যেটা কনস্ট্যান্ট থাকে কখন? অ্যাডিয়াবেটিক প্রসেসে যেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। দ্যাট মিন্স যদি কোনো সিস্টেমে কোনো হিট প্রবেশ না করে বা কোনো সিস্টেম থেকে কোনো হিট বাইরে না যায়, আমি কোনো হিট সিস্টেমে প্রবেশও করাবো না বা সিস্টেম থেকে কোনো হিট বাইরে পাঠাবো না, এরকম স্যার একটা কথা সিস্টেমের বুঝা ক্ষেত্রে। যাইতেছে না স্যার। হ্যালো, স্যার অস্পষ্ট আসতেছে স্যার। এক মিনিট। আমার কি নেটে সমস্যা হচ্ছে নাকি তোমারই হচ্ছে? স্যার আপনার কথা বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আস্তে আস্তে আসতেছে স্যার কথাগুলো স্যার। আচ্ছা, এখন কি ঠিক মতো শুনতে পাও? জি স্যার এখন ঠিক আছে স্যার। আচ্ছা, তো অ্যাডিয়াবেটিক প্রসেস যেটা, যে প্রসেসে কোনো হিট বাইরে যায় না বা বাইরে থেকে কোনো হিট ওই সিস্টেমে প্রবেশ করে না, এরকম একটা প্রসেস যেটাকে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস বলি, সেই প্রসেসে এনট্রপি কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর এনট্রপির পরিবর্তনকে প্রকাশ করা হয় ডিএস দ্বারা। সো এনট্রপি মানে কি? এনট্রপি মানে হচ্ছে পরিবর্তন। কিসের পরিবর্তন? যে কোনো একটা সিস্টেমের র্যান্ডমনেস বা ডিসঅর্ডারনেস কে মেজার করাটা হচ্ছে এনট্রপি। মানে দ্যাট মিন্স কোনো একটা সিস্টেমের যদি আমরা র্যান্ডমনেস বা ডিসঅর্ডারনেস, দ্যাট মিন্স ওই সিস্টেমের বিশৃঙ্খল অবস্থাটা মেজার করি, তাহলেই ওই সিস্টেমের এনট্রপি মেজার করা হবে। ধরে নাও যে তোমরা এই যে এখন অনলাইনে ক্লাস করতেছো, তো তোমাদের ক্ষেত্রে কি হবে? তোমাদের ক্ষেত্রে তোমরা হয়তো কেউ বসে আছো, কেউ শুয়ে আছো, কেউ এদিক সেদিক মানে যার যেরকম ইচ্ছে সেভাবে আছে, তাই না? কেউ হয়তো, আমি জানি না, কেউ হয়তো কম্বল গায়ে দিয়ে ক্লাস করতেছো শুয়ে শুয়ে। এটা একটা সিস্টেম, মানে এটা একটা অবস্থা। ধরো এই ক্লাসটাই যদি ইউনিভার্সিটিতে হইতো তখন তার এটা হইতো না, তখন সবাই দেখা যায় বসে থাকতো, চেয়ারে বসে বসে ক্লাস করতাম। তারপর ধরো ক্লাসটা যদি আমি না নিয়ে চেয়ারম্যান স্যার নিত, তখন তোমাদের মধ্যে আরেকটু সিরিয়াসনেস আসতো। তোমরা তখন হয়তো একটু মানে গা এলানো ভাব থেকে বাদ দিয়ে একটু সিরিয়াসনেস নিয়ে ক্লাস করতাম। তো এই ক্লাসটা যদি আমি বা চেয়ারম্যান স্যার না নিয়ে আমাদের ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর নিত, তখন কি করতাম? তখন দেখা যেত একটু সুন্দর কাপড় চোপড় পরে এসে একেবারে মনোযোগ দিয়ে ক্লাস করতেছে। তো দেখো, যে সিস্টেমের পরিবর্তন হচ্ছে না কোন একটা জিনিসের কারণে, তো যখন হচ্ছে বিসি স্যার ক্লাস নিচ্ছে তখন তোমরা যেরকম, আস্তে আস্তে যখন চেয়ারম্যান স্যার বা আমি আসলাম বা এখন অনলাইনে ক্লাস হচ্ছে, এখন তোমাদের কি হচ্ছে? মানে শৃঙ্খলাটা হারাচ্ছে, তাই না? তো এই যে যে জিনিসটা হারিয়ে ফেলতেছে, এটার নামই হচ্ছে এনট্রপি। এবং এটা একটা একটা থার্মাল সিস্টেমে এটা কখন কনস্ট্যান্ট থাকে? যখন কিনা ওই সিস্টেমে কোনো হিট প্রবেশ করে না বা অন্য কোনো মানে বা ওই সিস্টেম থেকে কোনো হিট বাইরে না যায়, এরকম একটা অবস্থায় এনট্রপি হচ্ছে কনস্ট্যান্ট থাকে। ইট ইজ রিপ্রেজেন্টেড বাই এস, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এনট্রপি টেলস আস অ্যাবাউট ডিরেকশন অফ হিট ফ্লো। এনট্রপি আমাদেরকে হিট ফ্লো ডিরেকশন সম্পর্কে আইডিয়া দেয় এবং একটা সিস্টেমের থার্মোডাইনামিক কন্ডিশন ডিটারমাইন করতে সাহায্য করে। ঠিক আছে, একটা সিস্টেমের এনট্রপি ইনক্রিজ হইলে কি হয়? এর মানে হচ্ছে ওই সিস্টেমে হিট বৃদ্ধি পাইছে। ওই সিস্টেমে যদি হিট ফ্লো বৃদ্ধি পায় তাহলে ওই সিস্টেমে এনট্রপি ইনক্রিজ হয়। আর যদি কোনো একটা সিস্টেমের সিস্টেম থেকে হিট বের হয়ে যায় তাহলে ওই সিস্টেমে এনট্রপি কমে যায়। এনট্রপিকে যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করি, এনট্রপি এস
কে যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে এরকম, এনট্রপি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ হিট অ্যাবজর্ব অর রিজেক্টেড উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, যে কত পরিমাণ হিট অ্যাবজর্ব হয়েছে বা রিজেক্ট হয়েছে সেটাকে আমরা যদি টেম্পারেচার দিয়ে ভাগ করি তাহলে কার মান পাওয়া যায়, এনট্রপির মান পাওয়া যায়। রেট অফ চেঞ্জ অফ হিট অ্যাবজর্ব অর রিজেক্টেড মানে কি পরিমাণ হিট অ্যাবজর্ব হয়েছে বা রিজেক্টেড হয়েছে সেটাকে আমি যদি টেম্পারেচার দিয়ে ভাগ করি তাহলে যে জিনিসের মান পাই সেটাই হচ্ছে আমার এনট্রপির পরিবর্তন। দ্যাট মিন্স ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই টি, যেখানে ডিএস মানে হচ্ছে চেঞ্জ ইন এনট্রপি আর ডিকিউ মানে হচ্ছে অ্যাবজর্ব অর রিজেক্টেড হিট, বা যে হিটটা হয় শোষণ হয়েছে নয় যে হিটটা বর্জন করা হয়েছে, ঠিক আছে। আর টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার অফ দা সিস্টেম, ঠিক আছে। এনট্রপি কনসেপ্টটা কি বুঝতে পারছো? স্যার ডিকিউটা কি বললেন, এটা আরেকবার বলেন। ডিকিউ হচ্ছে এরকম, আইদার এমন হইতে পারে যে ওই সিস্টেম কিছু পরিমাণ হিট শোষণ করছে, এটাও হতে পারে। আবার এমন হতে পারে ওই সিস্টেমটা কিছু পরিমাণ হিট ছেড়ে দিচ্ছে বা হিট লস করছে, হিট হারায় ফেলছে, সেটাও হইতে পারে। তার মানে স্যার ডিকিউ তো স্যার মানে কোনো নির্দিষ্ট গুণই নাই, এটা তা হারাতেও পারে নিতেও পারে স্যার, গ্রহণ করতে পারে। যে কোনোটা একটা হতে পারে, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা। এনট্রপি সিগনিফিকেন্স গুলা কি কি? এনট্রপি হচ্ছে খুবই সিগনিফিকেন্ট থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে, এনট্রপি কনসেপ্টটা খুবই সিগনিফিকেন্ট। এটা হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটাকে ম্যাথমেটিক্যালি বের করা হয় কিভাবে, ইট ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ হিট অ্যাবজর্ব অর রিজেক্টেড টু দ্য টেম্পারেচার। একটু আগে আমরা যেটা বলতেছিলাম ডিকিউ ডিভাইডেড বাই টি। হিট অ্যাবজর্ব বা হিট রিজেক্টেড যেটা হবে সেটাকে যদি আমরা কি করি, টেম্পারেচার দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা, তাহলে খুব সহজে আমরা ইসের মানটা পেয়ে যাব, এনট্রপির মানটা পেয়ে যাব। এই এনট্রপি আমাদের কি কি কিসের ক্ষেত্রে সহযোগিতা করে? এনট্রপি আমাদের সহযোগিতা করে টু আন্ডারস্ট্যান্ড বা টু ডিটারমাইন দ্য মানে কোন একটা থার্মোডাইনামিক স্টেটের, কোন একটা অবজেক্টের থার্মোডাইনামিক একটা স্টেট ডিটারমাইন করতে এনট্রপি আমাদের সাহায্য করে। একই সাথে হিট ফ্লো এর ডিরেকশন কোন দিকে হবে সেটা জানতে এনট্রপি আমাদেরকে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া এনট্রপির কাজ কি? এনট্রপি হচ্ছে যেমন তাপমাত্রা, চাপ, আয়তন, ইন্টারনাল এনার্জি, এই জিনিসগুলা যেমন হচ্ছে কোন একটা অবজেক্টের বা কোন একটা বডির একটা নির্দিষ্ট স্টেট প্রকাশ করে, স্টেট হিসেবে আমরা বুঝতে পারি। যেমন বলতে পারি যে এই অবজেক্টের তাপমাত্রা এত, এই অবজেক্টের চাপ এত। ঠিক একইভাবে আমরা এখন বলতে পারবো এই অবজেক্টের ভলিউম, মানে ভলিউম এত, এরকম বলতে পারি। ঠিক একই সাথে বলতে পারবো এই অবজেক্টের এনট্রপি এত। মানে একটা অবজেক্টের একটা স্টেট বা একটা অবস্থা আমরা এনট্রপির মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং একটা একটা সিস্টেমের অর্ডার লাইননেস মানে হচ্ছে একটা সিস্টেমের শৃঙ্খলা, শৃঙ্খলা ডিক্রিজ হয়, কমে যায় কার সাথে সাথে, যদি ওই সিস্টেমে এনট্রপি বৃদ্ধি পায়। কোন একটা সিস্টেমে এনট্রপি বৃদ্ধির সাথে সাথে ওই সিস্টেমের বা ওই অবজেক্টের অর্ডার লাইননেস বা শৃঙ্খলা কমে যায়। বাট এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে আমরা যেরকম তাপমাত্রাটাকে ফিল করতে পারি, অনুভব করতে পারি, প্রেসারকে অনুভব করতে পারি, কিন্তু এনট্রপিকে এরকম অনুভব করা যায় না, ঠিক আছে। এখানে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, আচ্ছা। তো এই এনট্রপির সাথে থার্মোডাইনামিক্স এর থার্ড ল এর একটা সম্পর্ক আছে, ঠিক আছে। এনট্রপির সাথে থার্মোডাইনামিক্স এর থার্ড ল এর একটা সম্পর্কটা কেমন, সেটা হচ্ছে বলা হচ্ছে the entropy of a system a process to a constant value
as the temperature approaches zero. কোন একটা সিস্টেমের এনট্রপি একটা কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছায় কখন, যখন ওই সিস্টেমের টেম্পারেচার বা তাপমাত্রা এটা অ্যাপ্রোচ জিরোর কাছাকাছি হয়ে যায়। ঠিক আছে, কোন একটা সিস্টেমে এনট্রপি একটা কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছাবে কখন, যখন ওই সিস্টেমের তাপমাত্রা কনস্ট্যান্ট ভ্যালুর দিকে পৌঁছায়। স্বাভাবিকভাবে আমরা দেখতে পারি the entropy of a system at absolute zero temperature is typically zero. অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কোন একটা সিস্টেমের এনট্রপি জিরো হয়, যেমন পিওর ক্রিস্টালাইন সাবস্টেন্সের এনট্রপি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে জিরো হয়ে যায়। তো এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের থার্ড ল। তো এই থার্ড ল থেকে আমরা যে কনসেপ্টটা আসলে পাই, এখানে একটা নতুন শব্দ পাইছি, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরো বা পরম শূন্য তাপমাত্রা, এই জিনিসটা কি? তো থার্মোডাইনামিক্সের থার্ড ল থেকে আসলে এই শব্দটা সম্পর্কে আমরা ধারণা পাই যে অ্যাবসলিউট জিরো মানে পরম শূন্য। তাহলে এই পরম শূন্য তাপমাত্রা জিনিসটা কি? এটা অ্যাকচুয়ালি কেলভিন টেম্পারেচার স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এটা মান হচ্ছে 0 ডিগ্রি কেলভিন, এবং এটা পৃথিবীতে পসিবল লোয়েস্ট টেম্পারেচার। ঠিক আছে, পৃথিবীতে পসিবল লোয়েস্ট টেম্পারেচার হচ্ছে 0 কেলভিন, এবং এটাকে আমরা যদি সেলসিয়াসে কনভার্ট করি তাহলে এটা হবে -273.15 ডিগ্রি সেলসিয়াস বা -459.7 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটা হচ্ছে কত? -273.15 ডিগ্রি সেলসিয়াস বা -459.7 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার। ঠিক আছে, এবং এই টেম্পারেচারে যদি কোনো একটা অবজেক্ট পৌঁছায়, সেই অবজেক্টে যে অ্যাটম গুলো থাকে সেই অ্যাটমে কোনো ধরনের থার্মাল এনার্জি থাকে না, তারা সম্পূর্ণরূপে রেস্ট অবস্থায় চলে যায়, মানে পুরোপুরি স্থির হয়ে যায়। ঠিক আছে, এখন আমাকে বলো তো কোন একটা অবজেক্ট অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কি থাকা পসিবল? কি মনে হয় তোমাদের? না স্যার, হবে না বোধহয়। কেন হবে না? বরফ পড়লে হয়তো হবে স্যার, কিন্তু এমনিতে তো। কার কি মনে হয়? আনোয়ার হোসেন বলো তো। আনোয়ার হোসেন নাই। এরপর হচ্ছে পারভেজ হোসেন বলো তো। স্যার আমি মাত্র জয়েন করলাম স্যার, একটু নেটের প্রবলেম ছিল তো স্যার। রাবি মোহাম্মদ। রাবি মোহাম্মদ কি মনে হয় তোমার কাছে? কিছু মনে হয় না কারোর কাছে? আবু তালহা। স্যার কোশ্চেনটা স্যার আরেকবার কোন একটা বস্তু পরম শূন্য তাপমাত্রায় থাকতে পারে? জি স্যার, সম্ভব। সম্ভব? জি স্যার। কেন মনে হয় সম্ভব? স্যার একটা বস্তু তো শুরুতে পরম শূন্য তাপমাত্রায় থাকতেই পারে, সেখান থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এরকমই তো স্যার আমার মনে হচ্ছে। আচ্ছা, তাপের প্রবাহ কখন হয়? জি স্যার। কোন ধরনের বস্তু থেকে কোন ধরনের বস্তুতে তাপের প্রবাহ হয়? ওয়ালাইকুম সালাম, ডাকছিলেন?
স্যার তাপের প্রবাহ স্যার বিপরীতধর্মী। তাহলে তো না। স্যার উচ্চ তাপ প্রবাহী থেকে নিম্ন তাপ প্রবাহীতে তাপ প্রবাহী। হ্যাঁ, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে তাপের প্রবাহ ঘটে, তাই না? তাহলে ধরো কোন একটা অবজেক্ট যদি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে থাকে, তাহলে সেই অবজেক্ট পৃথিবীর সবচাইতে মানে সর্বনিম্ন তাপমাত্রার বস্তু, তাই না? মানে পৃথিবীর সব বস্তু থেকে তার তাপমাত্রা কম, তাহলে পৃথিবীর সব বস্তু থেকে তাপমাত্রা তার দিকে চলে আসবে না? জি স্যার, সে তাপ গ্রহণ করবে। তাহলে তার পক্ষে কি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে থাকা পসিবল? না স্যার। এটা আসলে কোনোভাবে পসিবল না। এটাকে প্রমাণ করার আরেকটা ওয়ে আছে। তোমরা এরকম একটা ফর্মুলা পড়ছিল না, v is equal to v naught 1 plus t by 273 পড়ছিলা? নিজে থাকতে মনে আছে? এখন এখানে t এর জায়গায় যদি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বসাও, t is equal to -273, তাহলে এই v এর মান কত হয় দেখো তো? এই তোমরা একটু কথাবার্তা বলো নাকি, মানে আমি স্যার 0 হবে। v এর মান 0 হবে। তাহলে কোন একটা অবজেক্ট যদি অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে পৌঁছায়, তাহলে তার ভলিউম হয়ে যায় 0, তার মানে সেই বস্তুর কোনো অস্তিত্বই থাকে না। তার মানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে আসলে কোন একটা অবজেক্টের পক্ষে পৌঁছানো পসিবল হয় না। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? স্যার মোটামুটি স্যার। ওকে, তো আমরা এখন দুইটা কনসেপ্ট করবো। একটা নাম হচ্ছে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, আর একটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। তো এটা কি, যে এটা হচ্ছে এরকম যে ধরো 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা আমরা যদি 1 কেলভিন বাড়াতে চাই, তাহলে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাকে বলা হয় মোলার স্পেসিফিক হিট। 1 মোল মানে কতটুকু? 1 মোল মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যক অণু যদি কোনো একটা গ্যাসের মধ্যে থাকে, সেই সংখ্যা মানে সেই পরিমাণ গ্যাসকে আমরা বলি 1 মোল গ্যাস। তো 1 মোল পরিমাণ কোনো একটা গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াতে চাই, তাহলে আমার যে পরিমাণ তাপের দরকার হবে সেটাই হচ্ছে মোলার স্পেসিফিক হিট, মোলার আপেক্ষিক তাপ। এবং এই প্রক্রিয়া ঘটার সময় যদি ওই গ্যাসের আয়তন স্থির থাকে, দ্যাট মিন্স ভলিউম কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা বলি মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, যেটাকে আমরা সিভি দ্বারা প্রকাশ করি। আর যদি 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমাদের যে পরিমাণ তাপের দরকার হয়, এবং এই প্রসেসের সময় যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে, তাহলে বলা হয় মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। এটাকে সিপি দ্বারা প্রকাশ করা হয়। এই দুইটার ক্ষেত্রেই ফর্মুলা হচ্ছে কি, একক হচ্ছে
জুল পার মোল পার কেলভিন। জিনিসটা কেমন? আমরা জানি Q ইজ ইকুয়াল টু হচ্ছে এম এস ডেল থিটা। Q ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তো এখানে এস হচ্ছে আমার আপেক্ষিক তাপ। এস মানে কি? এস মানে হচ্ছে কিউ বাই এম ডেল থিটা। কিউ বাই এম ডেল থিটা, যেখানে কিউ এর একক হচ্ছে জুল, এম এর একক হচ্ছে মোল, আর ডেল থিটার একক হচ্ছে কে মানে কেলভিন। তাহলে আসলে জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে এটার এসআই ইউনিট। এসআই ইউনিট কি? জুল পার মোল পার কেলভিন। সো আমরা বলতে পারি যে the quantity of heat required to increase the temperature of 1 mole of a gas through 1 Kelvin when the volume is kept constant is called molar specific heat at constant volume. আর যদি এই সেম প্রসেসেই প্রেসারটা কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে বলা হয় মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। হ্যাঁ, আনোয়ার হোসেন বলো। স্যার মিড টার্মে যেরকম এমসিকিউ দিছিলেন, ফাইনাল ক্ষেত্রে তো এরকম এমসিকিউ প্লাস ম্যাথ মিলাই থাকবে না স্যার? না না, ফাইনালে কোনো এমসিকিউ থাকবে না। ফাইনালে কোশ্চেনটা প্যাটার্নটা একটু ডিফারেন্ট হবে, যেহেতু তোমাদের ফিজিক্যালি পরীক্ষা হবে। তো ফাইনালে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে আমি একটু দেখাই তোমাকে। স্যার আর ওই যে আপনি একটা শীট দিয়েছিলেন 21টা ম্যাথ, এই 21টা ম্যাথ করলে হবে? এই ম্যাথগুলো করলে যে কোনো ম্যাথ তোমরা করতে পারবে। আর স্যার যে শীটটা দিয়েছেন এই শীটটা তাহলে কিসের জন্য? এটা হচ্ছে এমসিকিউ এর জন্য স্যার। হুম। যে শীটটা পড়াইতেছেন আমাদেরকে বা একটা শীট দিয়েছিলেন না, হুম। আমি তো ভাবছিলাম যে এটা এমসিকিউ এর জন্য, এই জন্য আমাদেরকে পড়াইতেছেন। না, এমসিকিউ না, এমসিকিউ তোমাদের ওইভাবে আসবে না। আর ফাইনাল তো স্যার 40 মার্ক মনে হয় না স্যার? হ্যাঁ, ফাইনালে 40 মার্কের কোশ্চেন হবে। স্যার মানে পাশের যে ক্যালকুলেশন গুলা স্যার, মানে এটা কিভাবে, মানে সবগুলা এই যে আমার সিটি 40 পেলে পাস। সব মিলাই না স্যার? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। না স্যার আমি এই কারণে বলতেছি, কারণ আমার মিড টার্মটা ভালো হইলো, ফাইনালটা খারাপ হইলো, তখন কি কেমনে কি করবো, নাকি আলাদা আলাদা সবকিছুতে পাস করতে, সে কারণে জিজ্ঞাসা করলাম। না, সব মিলে 40 পাইলে পাস। স্বাভাবিকভাবে এখানে বোঝা উচিত যে এই কোশ্চেনের ইম্পর্টেন্সটা নিশ্চয়ই বেশি, তাই না? স্যার এখানে তো কেউ দেখতেছে না স্যার, তারপর আপনি নিজ থেকে বলে দিবেন যে এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে বেশি, আপনি কয়ে দিবেন স্যার আপনি। সব কথা তো বলা যায় না, আর এখন তো সবকিছু রেকর্ড থাকে, তাই না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিছু জিনিস বুঝে নিতে হয়। আমি তো বুঝে নিছি, এই জন্য বলতেছিলাম। আচ্ছা, এখন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াবো, ঠিক আছে? এটা হচ্ছে যতক্ষণ তো আমরা এনট্রপি পড়লাম, তো এনট্রপি পড়লাম, তারপরে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার বা মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, এই জিনিসগুলো পড়লাম। তো এখন যেটা করবো সেটা হচ্ছে কি, যে এন মোল পরিমাণ কোন একটা পারফেক্ট গ্যাসের ক্ষেত্রে এনট্রপির মান কত হবে সেটা বের করার চেষ্টা করব। তো এই জিনিসটা একটা বড় ডেরাইভেশন আছে, তো জিনিসটা দেখা হয়তো মানে মনে হবে না কি খুব ভয় লাগতেছে। ভয় লাগার কিছু নেই, আমি খুব স্টেপ বাই স্টেপ পড়ানোর চেষ্টা করবো, এভাবে পড়লে জিনিসটা খুব সহজেই পারা যাবে। তো আমি ধরে নেই যে আমার কাছে একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্যে এন মোল পরিমাণ একটা পারফেক্ট গ্যাস আছে, এবং এই সিস্টেমের এনট্রপিটা আমার বের করতে হবে। তো এই সিস্টেমে আমি যে পরিমাণ হিট সাপ্লাই করছি সেটা হচ্ছে ডিকিউ পরিমাণ হিট সাপ্লাই করছি এই সিস্টেমের মধ্যে। তো ডিকিউ পরিমাণ হিট সাপ্লাই করার কারণে এখানে যে পরিমাণ ইন্টারনাল এনার্জি পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ডিইউ, আর এই সিস্টেমে যে পরিমাণ কাজ হয়েছে সেটা হচ্ছে ডিডব্লিউ। তো অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা জানি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর সূত্র অনুযায়ী জানি। তো আমরা এটাও জানি ডিডব্লিউ সমান সমান হচ্ছে কি
পিডিবি, ঠিক আছে, এটাও জানি না যে টিডব্লিউ সমান সমান হচ্ছে পিডিবি। তো এখন তো আমরা একটু আগে যেটা পড়ছিলাম যে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, সেটা সংজ্ঞা ছিল কি, যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা আমি যদি 1 কেলভিন বাড়াতে চাই তাহলে আমার যে পরিমাণ তাপের দরকার হয় সেটাই হচ্ছে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। তো যে পরিমাণ তাপের দরকার হবে সেটা যদি আমি সিপি ডিকিউ ধরি, তাহলে বলা হচ্ছে কি যে 1 মোল কোন একটা গ্যাসের তাপমাত্রা আমি যদি 1 কেলভিন বাড়াতে চাই তাহলে আমার যে পরিমাণ তাপের দরকার হবে সেটাই হচ্ছে আমার কি মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। তার মানে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমার যদি টিকিউ পরিমাণ তাপের দরকার হয় তাহলে টিকিউ ইজ ইকুয়াল টু সিভি। এখন আমাকে বলো 1 মোলের ক্ষেত্রে যদি আমার প্রয়োজনীয় তাপ সিভি পরিমাণ হয় তাহলে এন মোলের ক্ষেত্রে সে তাপের পরিমাণ কত হবে বলো তো? ভি এর জায়গায় এন হবে স্যার। জিনিসটা এরকম হবে না, এন সিভি 1 মোলের জন্য, মানে একটা কলমের দাম যদি 5 টাকা হয় তাহলে 5টা কলমের দাম কত হবে? 5 × 5 25 টাকা না? তো 1 মোলের জন্য যদি সিবি হয় তাহলে এন মোলের জন্য কি হবে? এন সিবি, তাই নাকি? জি স্যার। আচ্ছা, এখন 1 কেলভিন টেম্পারেচার বৃদ্ধির জন্য যদি আমার সিবি তাপ লাগে তাহলে ডিটি কেলভিন টেম্পারেচার বৃদ্ধির জন্য কি হবে? সিভি ডিটি। এখন যদি আমি বলি এন মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা ডিটি কেলভিন বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের দরকার হবে সেটা হবে ডিকিউ ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি। লেখা যায়? জি স্যার, লেখা যায়। এন মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধির জন্য, ডিটি কেলভিন পরিমাণ বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের দরকার হয় সেটা হচ্ছে এন সিভি ডিটি। আচ্ছা, তো আমি এখানে ডিকিউ এর একটা মান পাইলাম, ঠিক আছে, ডিকিউ এর একটা মান পাইছি আর হচ্ছে এই পাশে ডিডব্লিউ এর একটা মান পাইছি। তো এখন একটা কথা হচ্ছে এই দুইটা মান, এইটার মান 2 আর 3 নম্বরের মান আমি যদি 1 নম্বরে বসিয়ে দিই তাহলে কি হবে? ডিকিউ হচ্ছে এন সিভি ডিটি সমান সমান ডিইউ প্লাস পিডিভি। এখন আমাকে বলো যদি কোন একটা সিস্টেমে ভলিউম কনস্ট্যান্ট থাকে, যদি কোন একটা সিস্টেমে ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে ডিভি এর মান কত? বলো তো, কোন একটা সিস্টেমে যদি ভলিউম থাকে স্থির তাহলে ভলিউমের পরিবর্তনের মান কত? স্যার 3 নাম্বার ইকুয়েশন পর স্যার এটা কি করলেন স্যার? ভালো মতো শুনতে পারিনি স্যার। এই 2 আর 3 নাম্বার ইকুয়েশনের মানগুলো 1 নাম্বার ইকুয়েশনে বসাইছি। জি স্যার। এখন আমাকে বলো যে যদি কোন একটা সিস্টেমে ভলিউমের পরিবর্তন 0 হয় তাহলে ডিভি এর মান কত হবে? 0 হবে স্যার। 0 হবে না? আচ্ছা, তাহলে পিডিবি এর মান কত হবে? তাও তো 0 হবে স্যার। তাও 0 হবে। আচ্ছা, তাহলে আলটিমেটলি থাকবে কি এন সিভি ডিটি সমান সমান ডিইউ, বাকিটা কি হয়ে যাবে? 0। এখন তাহলে আমরা এখান থেকে ডিইউ এর মান পাইছি, পিডিবি এর মান পাইছি। আচ্ছা, তাহলে যে এখান থেকে ডিইউ এর একটা মান পাইছি না আমরা, ডিইউ এর মান হচ্ছে এন সিভি ডিটি। ঠিক আছে, তাহলে এই ডিইউ এর মান আমরা এই সমীকরণটাতে বসে, ঠিক আছে, ডিইউ এর মান ওই উপরের সমীকরণটাতে যদি আবার বসাই তাহলে কি হচ্ছে আমার ডিকিউ সমান সমান ডিইউ হচ্ছে এন সিভি ডিটি
প্লাস ডিডব্লিউ হচ্ছে পিডিবি। নতুন একটা ইকুয়েশন পেলাম আমরা। এখন আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখান থেকে পি এর মান কত? এনআরটি ডিভাইডেড বাই ভি। তো পি এর মানটা আমি যদি এখানে বসাই তাহলে কি হবে, যে ডি কিউ সমান সমান এন সিভি ডিটি প্লাস পি এর মান হচ্ছে এন আর টি ডিভাইডেড বাই ভি ডিভি। তো এটা আমরা বের করলাম। তো এখন আমরা যেহেতু এনট্রপির মান বের করতে চাই, তো আমরা এনট্রপি পি এর মানটা কি 4 নং সমীকরণে বসাইলেন? হ্যাঁ, পি এর নামে যেখানে 4 নাম্বার সমীকরণ, নতুন সমীকরণটাতে 4 নাম্বার সমীকরণ বসানো হয়। আচ্ছা, এখন যে ইকুয়েশনটা পাইছি সেই ইকুয়েশন থেকে যদি আমরা এনট্রপির মান বের করতে চাই তাহলে এই সমীকরণে উভয় পক্ষে কি দ্বারা ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এই সমীকরণে উভয় পক্ষে কি দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যদি কি দ্বারা ভাগ করতে চাই তাহলে কি হবে, এই সমীকরণ উভয় পক্ষে যদি টি দ্বারা ভাগ করি তাহলে ডি কিউ ডিভাইডেড বাই টি সমান সমান এন সিভি ডিটি ডিভাইডেড বাই টি প্লাস এন আর টি ডিভাইডেড বাই টি আর ডিভি ডিভাইডেড বাই ভি। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যেটা যে এন সিভি ডিটি ডিভাইডেড বাই টি প্লাস এন আর টি কাটা তাহলে ডিভি ডিভাইডেড বাই ভি। এরকম হয় না? জি স্যার, এরকম। এখন এই সমীকরণ উভয় পক্ষে আমি হচ্ছে ইন্টিগ্রেট করে দিব, এই ইকুয়েশনের উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দিব। ইন্টিগ্রেশন করলে কি হবে, এখানে যেহেতু ডি কিউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, সো আপার লিমিট লোয়ার লিমিট বসাচ্ছি আমি কিউ1, আপার লিমিট হচ্ছে কিউ2, এটা হচ্ছে টি1, এটা হচ্ছে টি2, এখানে হচ্ছে ভি1, এটা হচ্ছে স্যার শেষের ইকুয়েশনটা একটু যদি আর বলতেন স্যার। এখানে জাস্ট এই যে টি আর টি কাইটা উপরে যা আছে তাই লিখছি, dq ডিভাইডেড বাই টি এন সিভি ডিটি ডিভাইডেড বাই টি, আর এই টি টি কাটছি তাহলে এন আর ডিভি বাই ডিভাইডেড বাই ভি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে দিছি, এটা হচ্ছে আপার লিমিট বসাইছি কিউ1 থেকে কিউ2, এখানে বসাইছি টি1 থেকে টি2, এখানে বসাইছি ভি1 থেকে ভি2 পরিমাণ। ঠিক আছে, এখন dq ডিভাইডেড বাই টি এটা হচ্ছে আমার কি s, dq ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে আমার s, তো s হলে কি হবে, s এখানে একবার হচ্ছে কিউ1 এর জন্য একবার কিউ2 এর জন্য। আচ্ছা, এখানে যেটা হবে n cv 1 বাই t dt t1 থেকে t2, এটা হচ্ছে n r 1 বাই v dv, এটা হচ্ছে v1 থেকে v2। ঠিক আছে, তো এখন কাহিনী যেটা সেটা হচ্ছে যে Q1 থেকে Q2 যেটা, তো তাহলে এটা হবে কি, যখন Q2 বসবে, যেহেতু এখানে S হয়ে গেছে, DQ থেকে S হয়ে গেছে, সো আমার লিমিটের মানটা লিমিটটা আসলে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এখানে হয়ে যাবে S1, S1 থেকে S2। তো একবার হবে আমার, একবার আপার লিমিট বসবে, একবার লোয়ার লিমিট বসবে, তাই না? তো S2 থেকে S1, এখানে হবে NCV 1 বাই টি ডিটি, এটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে আসে লন টি, লন টি এটা বসবে টি1 থেকে টি2, এখানে ইন্টিগ্রেট করলে কি হবে, লন ভি, এটা হবে
v1 থেকে v2। তো s2 থেকে s1 মানে s2 মাইনাস s1 মানে হচ্ছে ডেল s, s এর পরিবর্তন সমান সমান ncv ln t2 minus ln t1 plus nr ln v2। স্যার এনসিভির পরে কি লিখছেন স্যার? ওটা লাইটের কারণে বোঝা যাইতেছে না। এক মিনিট, লন লন ln কোথায় এইটা? জি স্যার, ওইটা স্যার। হ্যাঁ ln t2 লন minus না স্যার? t1, হ্যাঁ ln। জি স্যার, বুঝতে পারছি। এটাকে যদি আমরা এরকম করে লিখি ডেল s ncv ln t2 by t1, ln এর ক্ষেত্রে এটা লেখা যায় ln a minus ln b সমান সমান কি ln a by b, তো প্লাস nr ln v2 by v1। এখান থেকে n যদি কমন নেই তাহলে কি থাকবে cv ln লন t2 by t1 plus r আর ln v2 by। v1। এটাই হচ্ছে আমার সেই সমীকরণ, যে সমীকরণের সাহায্যে আমরা n মোল একটা পারফেক্ট গ্যাসের জন্য এনট্রপির মানটা খুব সহজে বের করে ফেলতে পারি। স্যার একটা কোশ্চেনটা কি হইতে পারে স্যার? আমরা তো অ্যানসার জানি অনেক কিছু, কিন্তু কোশ্চেনটা জানি না স্যার। যদি কোশ্চেনগুলো আগে সুন্দর মতো লিখে দেন কোশ্চেন গুলা তোমরা ওই যে পিডিএফটাতে দেখো, ওখানেই লেখা আছে। হ্যাঁ, ডিরেক্ট আমার এরকম খুঁজতে সুবিধা হয়। যখন স্যার এটা করাবেন না স্যার, উপরে হেডলাইনে যদি কোশ্চেনটা লিখে দিতেন তখন সুবিধা হইতো। তুমি একটু পিডিএফটা অন করো, পিডিএফটা কি সামনে আছে? স্যার পিডিএফ আছে 15 নাম্বার পেজে যাও, 15 নাম্বার। 14 নাম্বার পেজে। স্যার ওই যে কোশ্চেনের যে অ্যানসার শিটটা দিয়েছিলেন ওটা? হ্যাঁ 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 স্যার আমি থার্মাল ফিজিক্সের যে শীটটা দিচ্ছি ওই শীটে 14 নাম্বার পেজে যাও। হ্যাঁ বলো। স্যার ওই যে স্যার ওই যে s2 মাইনাস s1 এর পর থেকে স্যার একটু বুঝতে পারি না স্যার, আর একটু বুঝাই দিলে একটু ভালো হতো স্যার। আচ্ছা, s2 minus s1 থেকে আমরা এটাকে লিখছি ডেল s। s2 minus s1 মানে কি? s এর পরিবর্তন। এখানে এটাকে আমরা লিখছি ডেল s, s এর পরিবর্তন ncv। এখানে একবার t2 বসছে, একবার t1 বসছে, তাহলে একবার ln t2 minus ln t1 প্লাস nr ln v2 minus ln vr। যখন লিমিট বসে একবার আপার লিমিট বসে, একবার লোয়ার লিমিট বসে। স্যার ওই যে ইন্টিগ্রেশনের বদল কি স্যার আমরা এই লনটা স্যার লনটা বসাই দিছি স্যার? হ্যাঁ হ্যাঁ 1 by t 1 by x dx, এইটা মানে হচ্ছে ln x। স্যার একটু এরপর থেকে একটু স্যার আমাকে বুঝিয়ে দিন। একবার বললে একটু স্যার ভালো হতো। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার আমি যেখান থেকে বললাম স্যার এখান থেকে আরেকবার একটু বুঝাই দিলে স্যার একটু ভালো হতো স্যার। স্যার ডেল এস এর পর থেকে স্যার একটু আরেকবার বুঝাই দিলে ভালো হতো স্যার। আচ্ছা, এখানে ছিল s2 minus s1 ncv ln t by t by 2। আচ্ছা, এখন লনটাকে আমরা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশনে আপার লিমিট হচ্ছে t2, লোয়ার লিমিট হচ্ছে t1। তো একবার আমার আপার লিমিট বসবে মাইনাস লোয়ার লিমিট, তাহলে কি হবে ডেল s ncv ln আপার লিমিট বসবে, তাহলে কি t2 মাইনাস ln বসে লোয়ার লিমিট বসবে ln t1 প্লাস nr একবার আপার লিমিট বসবে ln v2 মাইনাস ln v1। এরপরে আমরা একটা ফর্মুলা জানি যে ln a প্লাস ln v, এটা মানে হচ্ছে ln ab, আবার ln a মাইনাস ln b এটা হচ্ছে ln a ডিভাইডেড বাই b। ঠিক আছে? আচ্ছা, তো এখানে ln t2 মাইনাস ln t1 মানে কি ln t2 বাই t1, আবার এখানে ln v2 মাইনাস ln v1 মানে হচ্ছে ln v2 বাই v1। স্যার এই যে এক স্টেপ যে কোশ্চেন ছিল ওইগুলো না বের করছি স্যার।
14 নম্বর পেজ বের করছো? 14 নম্বর পেজ। পাও নাই? আচ্ছা 14 নম্বর পেজ বের করছি স্যার। প্রবলেম ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন দ্য স্টিম পয়েন্ট দ্য আইস পয়েন্ট। এইটার কথা বলছি, যে এই শীটটার কথা বলছি। এই 14 নম্বর পেজে আমি যেটা পড়াচ্ছি সেটার উপরে দেখো যে কোশ্চেনটা দেয়া আছে, শো দ্যাট দ্য চেঞ্জ ইন এনট্রপি অফ n mole of a perfect gas is এত। ঠিক আছে? স্যার ওই যে শীটটা দিছিলেন যে 21টা ম্যাথ, ওটা স্যার কবে ধরবেন? সেটা তো আমি বললাম যে এই যে তোমাদের কেউ একজন আসলে আমি তাকে ম্যাথের সলিউশন গুলো দিয়ে দিব। আমরা যদি ওটা দেখে না বুঝি কি করবো? সলিউশন না বুঝলে সেক্ষেত্রে আমি করে দিব, সমস্যা নেই। আমি তোমাদের ইনিশিয়ালি বলছিলাম যে একটু চেষ্টা করার জন্য, তোমরা যদি চেষ্টা না মানে চেষ্টা করলে পারা উচিত ছিল। আমি জানি না তোমরা চেষ্টা করছো কিনা। আর অন্যদের কথা জানি না স্যার, আমি তো খারাপ স্টুডেন্ট এই কারণে বলতেছিলাম যে অনেক সময় তো বুঝতে পারিনি সব কিছু, এই কারণে বলতেছিলাম। আমাদের তো স্যার 2টা ক্লাস আছে, নাকি 2টা ক্লাস পাবো, একটা পাবো না মনে হয়। না, আমরা কিছু এক্সট্রা ক্লাস দিব। আচ্ছা, এই যে এখন আমরা একটা ম্যাথ করব। হ্যাঁ, এই যে আমাদের যে ম্যাথ গুলো আছে এর মধ্যে একটা ম্যাথ এই যে এখন কভার হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে আমরা এইমাত্র যে ফর্মুলাটা পড়লাম যে del s সমান সমান n cv ln t2 বাই t1 প্লাস r ln v2 বাই v1। ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ করব। সেই ম্যাথটা হচ্ছে ক্যালকুলেট দ্য increase in entropy of 2 gram of oxygen when its temperature is raised from 20 degrees Celsius to 100 degrees Celsius and its volume is doubled. ঠিক আছে? তো বলা হচ্ছে যে 2 গ্রাম অক্সিজেনের 2 গ্রাম মানে 2 গ্রাম অক্সিজেনের এনট্রপি পরিবর্তন কত হবে যখন এটা টেম্পারেচার 20 থেকে 100 এ উন্নীত করা হয় এবং এর ভলিউমটাকে ডাবল করা হয়। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে চেঞ্জ ইন এনট্রপি বা ইনক্রিজ ইন এনট্রপি মান কত হবে। সো এই ফর্মুলাটা আমার মনে হয় তোমাদের সবারই, যেহেতু ম্যাথ কেবল ম্যাথ করলাম, এই ম্যাথ সবার পারা উচিত। এখানে কি লাগবে, ডেল এস এর মানটা বের করতে বলছে বা s2 s1 এর মানটা বের করতে বলছে। সো আমাদের এই কয়টা জিনিসের মান বসাইতে পারলেই মানটা অ্যানসারটা বের হয়ে আসবে। তো এখানে শুরুতেই লাগবে কত, n। n এর মান কি? n সমান সমান হচ্ছে m ডিভাইডেড বাই m, স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M। স্মল m মানে হচ্ছে কত গ্রাম ওই মৌলটা আছে, এখানে কত গ্রাম আছে, এখানে আছে হচ্ছে 2 গ্রাম। ওই গ্রামের ওই মৌলের 2 গ্রাম আছে, ওই গ্যাসের 2 গ্রাম আছে। আর m হচ্ছে কি, m হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 32, তাই না? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। সো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যদি 8 হয় তাহলে অক্সিজেন এটা হচ্ছে 16। আর যেহেতু অক্সিজেন গ্যাসের মধ্যে 2টা অক্সিজেন থাকে, তাহলে 16 × 16 সেটা হচ্ছে 32। আচ্ছা, সো n এর মান হচ্ছে কত? 2/32 বা 1/16। 1/16। আচ্ছা, এরপরে কি সিভির মান এই যেখানে দেয়া আছে, সিভির মানটা দেয়া আছে 25.5। আচ্ছা, এরপরে ln t2/t1। t1 এর মান কত? 20 ডিগ্রি সেলসিয়াস। t2 এর মান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি যে t1 সমান সমান হচ্ছে কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তো t1 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো সেলসিয়াস থেকে কেলভিনে নিতে হলে 273 যোগ করতে হয়। তাহলে 20 প্লাস 273, 20 প্লাস 273, তাহলে কি হবে? 293 কেলভিন। 293 কেলভিন। ঠিক আছে? একই সাথে টি2 এর মান কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াস, মানে 373 কেলভিন। আচ্ছা, এরপর আর এর মানটাই যেখানে দেয়া আছে, আর এর মান দেয়া আছে কত? 8.31 জুল পার মোল পার কেলভিন। তো
এরপর হচ্ছে লন v2 বাই v1, বলা হচ্ছে ভলিউম ইজ ডাবলড, মানে কি v1 এর মান যদি হয় v1 এর মান যদি হয় v2 এর মান কত হবে, v2 এর মান হবে 2v, মানে 2 গুণ। এখন কি এই ম্যাথটা করা যাবে? হ্যাঁ আনোয়ার, ম্যাথটা করা যাবে এখন? জি স্যার যাবে। আচ্ছা সবাই ম্যাথটা করো, ঠিক আছে? ম্যাথটা করে অ্যান্সার কত সেটা আমাকে বলো। স্যার সিপি কি সবসময় দেওয়া থাকবে? হ্যাঁ, সিপি আর আর এর মান সবসময় দেওয়া থাকবে। জি স্যার, চেষ্টা করতেছি স্যার। স্যার এখানে তো ভি এর মান অজানা, ভি এর মানটা কি 1 ধরে করা যাবে? ভি এর মান বলা হয়েছে যে ডাবল হয়েছে, হ্যাঁ। তো আগেরটা যদি ভি হয় পরেরটা হবে 2v, বা তুমি আগেরটা যদি 1 ধরো পরেরটা হবে 2। স্যার এখানে টি2 এর মানটা কোনটা হবে? T2 হচ্ছে 100°C। কত আসছে? 2.93। 2.93। না না, হয় নাই, অ্যান্সার আসবে 0.74।
স্যার 0.745 আছে। না না, এটা অ্যান্সার হচ্ছে 0.74। জি স্যার 0.74। হ্যাঁ 0.74, ওকে ঠিক আছে। আর অ্যান্সারটা কত যেন? 0.74। আচ্ছা মিলছে স্যার। ওকে, গুড, ভেরি গুড। এককটা কি হবে? এককটা হবে জুল পার কেলভিন। কি হয়েছে কাকার? হ্যালো, একটু রেসপন্স করো। বন্যা আক্তার সোনিয়া, রানা মেহেদি, মাহি, কি অবস্থা? স্যার ক্যালকুলেটরের জন্য স্যার সলভ করতে পারতেছি না স্যার। আচ্ছা, আর বাকিরা তো মনে ঘুমাচ্ছে, কথাবার্তা নাই। এমনি স্যার মান টান সব বসাইছি স্যার, এখন শুধু ক্যালকুলেটরের জন্য স্যার যার কারণে করতে পারতেছি না স্যার, ক্যালকুলেটর ব্যাটারিটা স্যার নষ্ট হয়ে গেছে। কাছাকাছি মিটা ভাই আপনার ওটা ফোন আছে না স্যার? সাইন্টিফিক আছে তো, দেখেন ক্যালকুলেটরে এই অপশন গুলো সাইন্টিফিক আছে। হয়েছে। ওকে, আচ্ছা আমরা তাহলে সামনে আগাই। এরপর হচ্ছে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। এটা কি? ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার মানে হচ্ছে যে তাপমাত্রা এবং চাপে পানি একই সাথে কঠিন, বরফ এবং বায়বীয় অবস্থায় থাকতে পারে, সেই তাপমাত্রাটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। এই তাপমাত্রাটা হচ্ছে কত? 0.01 ডিগ্রি সেলসিয়াস বা 32.01 ডিগ্রি ফারেনহাইট বা 273.16 ডিগ্রি কেলভিন, এবং এই চাপটা হচ্ছে 4.58 মিলিমিটার মার্কের। ঠিক আছে, জিনিসটা কি যে যে তাপমাত্রা ও চাপে পানি একই সাথে লিকুইড, গ্যাস এবং সলিড তিনটা অবস্থায় থাকতে পারে, সেই তাপমাত্রাটাকে বলা হয় বা সেই পয়েন্টটাকে বলা হয়, সেই তাপমাত্রা এবং প্রেসার এই পয়েন্টটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার বা পানির চৌদ্দ বিন্দু। এটা হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস। এটাকে একটু কেলভিনে নেই তাহলে সেটা হবে 273.16 ডিগ্রি কেলভিন বা 32.01 ডিগ্রি ফারেনহাইট, এবং প্রেসারটা হবে কত? 4.58 মিলিমিটার মার্কার। এবং এইটা সবসময় ইউজ টু ক্যালিব্রেট থার্মোমিটার ক্যালিব্রেট করতে ইউজ করা হয়। এরপর আমরা আরেকটা প্রমাণ করব
তো এটা কি আজকে পড়লে বেশি হয়ে যাবে? আগামী দিন করেন স্যার। আগামী দিন করাবো। স্যার আচ্ছা, এইটা আমি শুধু কনসেপ্ট স্যার এমনি বেশি হয়ে গেছে স্যার। আজকে সারাদিন ক্লাস করছি তো স্যার টায়ার্ড লাগতেছে স্যার আজকে একটু রিভাইজ করেন স্যার। প্রশ্ন লাগবেই। ওকে, তারপর তো তোমরা আমার ক্লাসের আগে ভালো একটা রেস্ট পাইছো। আচ্ছা, তো একটু আগে আমরা যেটা বললাম যে সিপি আর হচ্ছে সিভি, সিপি আর হচ্ছে সিভি, তো এই দুটার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? সিপি আর সিভির মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট। তো সিপি জিনিসটা কি ছিল, যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটা হচ্ছে সিপি, ঠিক আছে? এবং এই সময়টাতে প্রেসারটা হচ্ছে কি থাকে, কনস্ট্যান্ট থাকে। সো সিপি ইজ ইকুয়াল টু কি হবে, সিপি ইজ ইকুয়াল টু ডিকিউ। আর ডিকিউ সমান সমান কি, ডিকিউ সমান সমান হচ্ছে ডিইউ প্লাস পিডিভি। আচ্ছা, তার মানে প্রেসার কনস্ট্যান্ট রেখে যদি আমি 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে চাই, তখন আমার দুইটা জিনিস করতে হবে। এক হচ্ছে ইন্টারনাল এনার্জি কে বাড়াইতে হবে, ইন্টারনাল এনার্জিটা বাড়াইতে হবে, আর হচ্ছে একই সাথে কাজ করতে হবে, ঠিক আছে? কাজ করতে হবে, দুইটা জিনিস করলে কি হবে, আমার হচ্ছে 1 কেলভিন টেম্পারেচার বাড়বে। আর সিভির ক্ষেত্রে কি হবে, সিভি সমান সমান হচ্ছে ডিকিউ, ডিকিউ সমান সমান কি, ডিইউ প্লাস পিডিভি। তো এই ক্ষেত্রে কি আমার ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট, তো ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে পিডিবির মান কত হয়? আনোয়ার হোসেন বলো তো, ভলিউম কনস্ট্যান্ট থাকলে পিডিবির মান কত হয়? আর শূন্য হবে না স্যার? 0 হবে, হ্যাঁ। তাহলে ডিইউ আর এটা হবে 0। তার মানে এই সময়টাতে শুধুমাত্র আমার ইন্টারনাল এনার্জি বাড়ানো লাগতেছে, ইন্টারনাল এনার্জি বাড়ানো লাগতেছে, বাট কোনো ধরনের কাজ করতে হচ্ছে না, কাজের পরিমাণ হচ্ছে 0। তাহলে আমাকে বলো যে এখানে শুধুমাত্র ইন্টারনাল এনার্জি এখানে ইন্টারনাল এনার্জি প্লাস কাজ করতে হয়, এখানে শুধুমাত্র ইন্টারনাল এনার্জি বাড়াতে হয়, তাহলে সিপি বড় না সিবি বড়, কোনটা বড়? সিপি বড়। তাহলে এই জন্য হচ্ছে সিপি বড়, সিপির জন্য আমার বেশি তাপ দরকার হয় আর সিবির জন্য আমার কম তাপ দরকার হয়, এই জন্য সিপি ইজ গ্রেটার দেন সিবি, ঠিক আছে? এবং এই দুইটা যে বিয়োগফল সিপি মাইনাস সিবি সেটা হচ্ছে কি আর, সিপি মাইনাস সিবি সমান সমান হচ্ছে আর। আর ফুল মিনিং কিছু? আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন। তো এই সিপি মাইনাস সিবি সমান সমান আর কিভাবে হয় সেটা আমাদের নেক্সট ক্লাসে পড়াবো, যেহেতু তোমরা আজকে দুইটা থিওরি কষ্ট হয়ে যাবে এই জন্য, আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে সিপি আর সিভি এই দুটার অনুপাতটা কি আসলে। সিপি আর হচ্ছে সিভি এই দুইটার অনুপাত কি, সিপি আর সিভির অনুপাতকে বলা হয় গামা, ঠিক আছে? এবং এই গামা সিপি আর সিভি অনুপাতটা হচ্ছে গামা, এবং এই গামার মান হচ্ছে 1.67 এটা কিন্তু সবার জন্য সমান না,
1 অ্যাটমিক গ্যাস বা 2 অ্যাটমিক গ্যাস বা 3 অ্যাটমিক গ্যাসের জন্য এটার মানগুলো হচ্ছে ডিফারেন্ট। তো 1.67 সেটা হচ্ছে ফর 1 অ্যাটমিক গ্যাসের জন্য, 1 অ্যাটমিক গ্যাস। গামা ইজ ইকুয়াল টু 1.41 for 2 atomic gas, 2 atomic gas, আর গামার মান হচ্ছে 1.33, গামা ইজ ইকুয়াল টু 1.33 for 3 atomic gas। ঠিক আছে, gamma, the ratio between Cp and Cv is denoted by gamma, and from experiment we have got that gamma is equal to 1.67 for 1 atomic gas, gamma is equal to 1.41 for 2 atomic gas, and gamma is equal to 1.33 for 3 atomic gas. তো অনেক সময় পরীক্ষায় ম্যাথ আসতে পারে এরকম যে for an ideal gas when gamma is equal to 1.4, calculate the values of molar specific heat of the gas. That means Cp এর মান কত সেটা বের করো, Cv এর মান কত সেটা বের করো। তো এই সব ম্যাথ আমরা কিভাবে রেকর্ড করব? হচ্ছে না? Cp divided by Cv সমান সমান হচ্ছে 1.4 বা গামা। তো এখান থেকে Cp সমান সমান কি হবে? 1.4 into Cv। তো আমরা আরেকটা ফর্মুলা জানি, Cp - Cv সমান সমান R। সো এখানে Cp এর মান যদি আমরা কি বসাই, 1.4 Cv - Cv সমান সমান R, তাহলে Cv সমান সমান কি হবে? 1.4 - 1 divided by R এর মান হচ্ছে 8.31। সো Cv সমান সমান হচ্ছে কি 0.4, 8.31। এখান থেকে খুব সহজে Cv এর মানটা বের হয়ে আসবে, 8.31 ডিভাইডেড বাই 0.4। এখান থেকে Cv এর মান বের হয়ে আসবে, Cv এর যে মান পাবো সেটার সাথে 1.4 গুণ করলে Cv এর মানটা চলে আসবে। মানে কোশ্চেনের মধ্যে হ্যাঁ হ্যাঁ স্যার গামার মান তো পরিবর্তনশীল হবে না? হ্যাঁ, গামার মানটা পরিবর্তনশীল। গামার মানটা হচ্ছে 1.61 হইতে পারে, 1.4 হইতে পারে, 1.3 হইতে পারে। স্যার মানে কোশ্চেন এরকম দিয়ে মানে দেওয়া থাকবে আর কি, যে গামার মানে এত হয়, তোমরা সিপি এবং সিভি বের করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অনেক সময় দেওয়া থাকতে পারে এরকম যে ফর 2 অ্যাটমিক গ্যাস ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ মোলার স্পেসিফিক হিট। বুঝতে পারছি স্যার। তখন তো তোমার বুঝতে হবে 2 অ্যাটমিক গ্যাসের জন্য তো গামার মান 1.4। স্যার ক্লাস কি রেকর্ডিং হচ্ছে না? হচ্ছে হচ্ছে আচ্ছা নাকি, তাই নাকি? হচ্ছে স্যার, হচ্ছে। আচ্ছা, ওকে। স্যার আজকে আর করায়েন না? হুম, স্যারের আজকে এনার্জি আছে, স্যার আজকে যে অনুষ্ঠান থেকে খাওয়া দাওয়া করে আসছে তো। আমি তো ক্লাস নিলাম আজকে কতক্ষণ, মাত্র 1 ঘন্টা, তাই না? আমি চিন্তা করতেছিলাম স্যার, আপনি কিছুদিন আগে তো আপনি বিয়ে শাদী করছেন, এখন আবার কার বিয়েতে গেছেন। স্যার ক্লাসটা 1 ঘন্টা নিয়েছেন, আমরা তো 6:30তে স্যার ক্লাসে ঢোকার জন্য চেষ্টা করতেছিলাম স্যার, বসেই তো স্যার ছিলাম। এটা তো ঠিক, কথা সত্যি। 6টা থেকে ট্রাই করতেছি। ওই আমাদের হচ্ছে পার বছর বসে আছি কেন বুঝতেছি না। ডিপার্টমেন্টেরই এক ম্যাডামের বিয়ে ছিল, নিজের বিয়ের দিন কি আর ক্লাস করাবে? তো স্যার আমাদের সামনে শুক্রবারে কি অনলাইনে ক্লাস হবে না ফিজিক্যালি? না না, সামনের শুক্রবার অনলাইনে ক্লাস হবে। তোমাদের শুধুমাত্র পরীক্ষা হবে হচ্ছে ফিজিক্যালি, আর আমি চাচ্ছি যে লাস্ট ক্লাস যেটা আমাদের, যেটা হবে 7 তারিখে, সেই 7 তারিখে ক্লাসটা তোমরা ফিজিক্যালি করতে করো, ক্লাস প্লাস এক্সাম। তাহলে তোমার ইউনিভার্সিটি সম্পর্কে একটু জানা হবে, ইউনিভার্সিটিটা একটু দেখলা, তারপর পরীক্ষা কোথায় হবে, কেমনে হবে, তোমাদের একটা আইডিয়া হবে। ঠিক আছে, তো 7 তারিখে ক্লাসটা তোমরা ফিজিক্যালি করার চেষ্টা করো। আমাদের আমাদের কেমনি চেয়ারম্যান স্যার বলছিল যাইতে, যেটা স্যারে ঘুরে যাক আমি শুক্রবারে। স্যারের ক্লাস কখন? 7 তারিখে? স্যার সামনে শুক্রবারে। ও, আগামী শুক্রবার। আচ্ছা, আমি তোমাদেরকে তাইলে এই অপশনটা দেই, যদি চেয়ারম্যান স্যার তোমাদের ফিজিক্যালি ক্লাস নেন তাইলে তোমরা আমাকে জানাইও, আমিও ফিজিক্যালি ক্লাস দেব, সমস্যা নেই। মানে তোমরা যদি ফিজিক্যালি ইউনিভার্সিটিতে আসো তাহলে আবার বাসায় গিয়ে অনলাইনে ক্লাস করাটা তো তোমাদের জন্য কঠিন।
সো ইন কেস জি স্যার, ওইটাই ভালো হয় স্যার। চেয়ারম্যান স্যারের ক্লাস বা অন্য কোনো ক্লাসে যদি কোনোদিন তোমরা ফিজিক্যালি আসো, তাহলে আমাকে তুমি যদি জানাও, আমিও ফিজিক্যালি ক্লাস নিব, সমস্যা নেই আমার। ঠিক আছে, তাহলে স্যার আমাদের জন্য ভালো হয়। ঠিক আছে। সো আমার আমার কোনো সমস্যা নেই, তোমরা চাইলে ফিজিক্যালি করতে পারো। তো আমাকে সিআর তাহলে জানাও যে চেয়ারম্যান স্যার যদি ফিজিক্যালি ক্লাস নেয় শুক্রবারে, আগামী শুক্রবারে, তাহলে আমিও ফিজিক্যালি নিব, সমস্যা নেই। আপনি ফিজিক্যালি নিলে স্যার আপনি তো আবার অনলাইনে নিতে পারবেন না, মানে একসাথে নিতে পারবেন না তো? না, আমি ফিজিক্যালি নিব। আচ্ছা, তাহলে স্যার যে যারা ঢাকা আসে নাই স্যার, আপনার এই যে এক সপ্তাহ পরে তো স্যার 1-2 তারিখ হয়, তারা তো সমস্যা হয়ে যাবে যারা ঢাকা আসতে না পারে না, না। আমি তো এই জন্যই বললাম, আমি চাচ্ছি মানে আমি যে ফিজিক্যাল ক্লাসটা নিতে চাই সেটা হচ্ছে 7 তারিখে, কিন্তু 7 তারিখের আগে যদি তোমরা অন্য কোনো স্যার চেয়ারম্যান স্যার ফিজিক্যালিও নিবে এবং অনলাইনে দুইটাই নিবে একসাথেই স্যার। হ্যাঁ, যে সেটআপে ক্লাস নিতে পারবে, আমিও সেই সেটআপে ক্লাস নিতে পারবো, সমস্যা নেই। বুঝতে পারছো? জি স্যার। মানে চেয়ারম্যান স্যার যে সেটআপে ক্লাস নিতে যাচ্ছেন, যে অনলাইনে জুম ক্লাস অন করে দিয়ে উনি ক্লাস নেবেন, তো সেই সেটআপে আমিও ক্লাস নিতে পারবো। যদি তোমরা সেভাবে কমফোর্ট ফিল করো, তাহলে আমিও নিব, সমস্যা নেই। জাস্ট আমাকে জানাইও যে তোমরা ব্লেন্ডিং মানে ব্লেন্ডেড মোডে ক্লাস করতে যাচ্ছ, অনলাইন ক্লাস ফিজিক্যাল একসাথে, তাহলে আমাকেও জানাইও, আমিও তাহলে ওইভাবেই ক্লাস করবো, সমস্যা নেই। আর 7 তারিখে যেটা, সেটা আমরা ফুললি ফিজিক্যালি নিব, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা ছোট্ট একটা দুটা জিনিস পড়াইলে আমি একটু শেষ করে দেবো, হ্যাঁ। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনস অফ গ্যাস মলিকুল। গ্যাস মলিকুলে কিছু ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে গ্যাস মলিকুল গুলো আসলে কি। গ্যাস মলিকুল গুলো কনসিস্ট অফ লার্জ নাম্বার অফ টিনি আর টিনি রিজিড পার্টিকেলস। গ্যাস মলিকুল গুলো ছোট ছোট অনেকগুলো পার্টিকেল দ্বারা তৈরি, যেটাকে বলা হয় মলিকুলস। ঠিক আছে, একটা গ্যাস হচ্ছে ছোট ছোট অনেকগুলো পার্টিকেল দ্বারা তৈরি, যেটাকে বলা হয় মলিকুল বা অণু। এবং দিস গ্যাস মলিকুল, এই গ্যাস অণুগুলা আর আইডেন্টিক্যাল ইন অল রেসপেক্টস। এগুলা হচ্ছে সব দিক থেকে, ভর এবং সাইজ মানে আকার, সব দিক থেকে তারা হচ্ছে আইডেন্টিক্যাল বা একই রকম। The volume of the molecules is negligible when compared to the volume of the gas. এই গ্যাস মলিকুল গুলার যে ভলিউম বা আয়তন, এগুলো হচ্ছে খুবই ছোট। কার তুলনায়? গ্যাসের ভলিউমের তুলনায় এগুলোর ভলিউম হচ্ছে খুবই ছোট। আচ্ছা, these molecules are perfectly elastic spheres. এই মলিকুল গুলা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক গোলক, ঠিক আছে, এবং ডাজ নট এক্সার্ট ফোর্সেস অন ইচ আদার, এবং এরা হচ্ছে একটা একটার উপর কোনো ধরনের বল প্রয়োগ করে না। The molecules are in random motion and OB Newton's law. এই মলিকুলগুলো হচ্ছে র্যান্ডম মোশন মেনে চলে এবং নিউটনের সূত্র মানে। তো এই যেখানে যে কথাটা বলা হলো যে দিস মলিকুলস ওবি নিউটনস ল এবং দে আর ইন র্যান্ডম মোশন। এই মলিকুলগুলো আসলে ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করে বা ইচ্ছা মতো ছোটাছুটি করে, মুভ করে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে ফ্লুইড বা ফ্লুইড মানে হচ্ছে যে যে জিনিসগুলো ফ্লো করতে পারে, দ্যাট মিন্স লিকুইড, তরল বা গ্যাস। তরল বা গ্যাসের যে অণুগুলো আছে সেগুলো হচ্ছে ফ্লো করতে পারে, দ্যাট মিন্স এদিক সেদিক যাইতে পারে, এগুলাকে বলা হয় ফ্লুইড। এই ফ্লুইডের মধ্যে যে অণুগুলা থাকে, সেই অণুগুলার যে গতি, এই গতিগুলাকে বলা হয় এই গতি হচ্ছে এমন যে এই গতির কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই, মানে যখন ইচ্ছা সেদিকে যায়। দ্যাট মিন্স র্যান্ডমলি যখন যেদিকে ইচ্ছা যাবে, দৈবভাবে বা র্যান্ডমলি তারা মুভ করে। তো এই জন্য এদের এই মোশনকে বলা হয় র্যান্ডম মোশন। এবং বিজ্ঞানী ব্রাউন সর্বপ্রথম এই মোশনটা অবজার্ভ করেন বিদায় এই মোশনকে বলা হয় ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে, এবং এই মোশনের যে ডিরেকশন, সেই ডিরেকশন হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। জিনিসটা কেমন, যে ধরো এরকম একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে কিছু মলিকুল আছে, এই মলিকুল গুলো এদিকে যায় এদিকে যায়, বিভিন্ন রকম বিভিন্ন দিকে ছোটাছুটি করে, মানে এই গতি কোনো ঠিক নাই যে কোনটা কোন দিকে যাবে। এই জন্য এটাকে বলা হয় র্যান্ডম মোশন। এবং যেহেতু বিজ্ঞানী ব্রাউন সর্বপ্রথম এটা অবজার্ভ করে, এই জন্য এটাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে, ক্লিয়ার?
তোমার কি ঘুমিয়ে গেছো? না স্যার আছি। আচ্ছা ঠিক আছে।